যদি একটা বাঘ মারা যাওয়ার পরেও রাতে জঙ্গলে হাঁটে, মানুষের গন্ধ শুকে আর এক এক করে সবাইকে মেরে ফেলে, তাহলে সেটা কি আর বাঘ থাকে, নাকি সেটা হয়ে যায় এক ভয়ঙ্কর অশরীরী শিকারী? আজকের গল্প ঠিক এমনই এক অভিশপ্ত বাঘের, একজন বন কর্মকর্তার, আর এক মানুষ যিনি ভয়ের মুখে দাঁড়িয়েও পিছিয়ে যান না, তারানাথ তান্ত্রিক। এই গল্প শুনতে শুনতে আপনি যদি একবারও ভয় পান, তাহলে ধরে নেব গল্পটা ঠিক জায়গায় আঘাত করেছে। গল্প শুরু করার আগে ছোট্ট অনুরোধ, এখনই লাইক করুন, আর যদি ভয় আর রহস্যের গল্প ভালো লাগে তাহলে ভৌতিক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এই গল্প শেষ হলেও ভয় কিন্তু এখানেই শেষ নয়। অনেক বছর আগে পশ্চিমবঙ্গের এক গভীর জঙ্গলে নতুন এক বন আধিকারিক কাজে যোগ দিলেন। তার নাম অরুণ সেন। বয়সে বেশি বড় নন, কিন্তু সাহসী এবং নিজের কাজ খুব মন দিয়ে করেন। তিনি বিশ্বাস করতেন জঙ্গলকে রক্ষা করাই তার আসল দায়িত্ব। কিন্তু কাজের প্রথম মাসেই ভয়ঙ্কর খবর আসতে শুরু করলো। গ্রামের লোকেরা কাপা গলায় বলতে লাগলো, বাবু, জঙ্গলে একটা কালো চিতাবাঘ এসেছে, সে মানুষ মারছে। প্রথমে অরুণ সেন বিশ্বাস করেননি। জঙ্গলে বাঘ থাকে এটা নতুন কিছু নয়, কিন্তু চিতাবাঘ যে মানুষের রক্ত খাচ্ছে এ কথা তিনি মানতে পারেননি। তবু একের পর এক খবর আসতে লাগলো। একজন কাঠুরে আর ফিরল না, একজন শিকারী গাছের নিচে মৃত পাওয়া গেল। সবার শরীরে ছিল গভীর নখের আঁচড়। সবচেয়ে ভয়ঙ্কর কথা, সবাই বলছিল বাঘটা কালো, পুরো কালো, চোখ দুটো আগুনের মতো লাল। অরুণ সেন নিজে জঙ্গলে গেলেন, সঙ্গে কয়েকজন রক্ষী। জঙ্গল তখন খুব শান্ত, বাতাস নেই, পাখির ডাক নেই। এই নিস্তব্ধতা ভালো লাগার কথা, কিন্তু তার বুকের ভেতর কেমন যেন চাপ লাগছিল। হঠাৎ দূরে ঝোপ নড়ে উঠল। সবাই থমকে গেল। এক মুহূর্ত পরে ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো বিশাল এক কালো চিতাবাঘ। তার শরীর চকচক করছিল, চোখ দুটো জ্বলছিল। সে একবার অরুণ সেনের দিকে তাকালো। সেই দৃষ্টিতে ছিল রাগ, আর ছিল অদ্ভুত কিছু, যেন চিনে ফেলেছে। চিতাবাঘটা গর্জন করল। গর্জনের শব্দে গাছের পাতা কেঁপে উঠল। রক্ষীরা গুলি ছুড়তে চাইল, কিন্তু চিতাবাঘ চোখের পলকে অন্ধকারে মিলিয়ে গেল। সেই রাতেই আরেকজন মানুষ মারা গেল। অরুণ সেন বুঝলেন এটা শুধু সাধারণ বাঘ নয়, এই জঙ্গলে কিছু খুব খারাপ শুরু হয়ে গেছে। অরুণ সেন সেই রাতে জঙ্গলের অফিসে ফিরেও ঘুমোতে পারলেন না। অফিসটা খুব ছোট, কাঠের তৈরি, চারদিকে জানলা। জানলার বাইরে শুধু গাছ, গাছ আর গাছ। বিছানায় শুয়ে চোখ বন্ধ করলেই তার মনে পড়ছিল সেই দৃশ্য। ঝোপের ভেতর থেকে বেরিয়ে আসা কালো চিতাবাঘ, চকচকে শরীর, জ্বলন্ত চোখ, আর সেই দৃষ্টিতে শুধু হিংস্রতা ছিল না, ছিল কিছু ব্যক্তিগত।
যেন চিতাবাঘটা তাকে আগে থেকেই চিনত। অরুণ সেন পাশ ফিরলেন, কিন্তু তাতেও ঘুম এলো না। জঙ্গলে রাত নামলে শব্দ বদলে যায়। দিনের পাখিরা চুপ করে যায়, তার বদলে শোনা যায় ঝিঁঝি পোকার ডাক, দূরের শিয়ালের কান্না, আর মাঝে মাঝে এমন কিছু শব্দ যার কোনো নাম নেই। হঠাৎ বাইরে থেকে একটা শব্দ এলো, খস খস। অরুণ সেন উঠে বসলেন, জানলার বাইরে তাকালেন। চাঁদের আলো খুব কম, গাছের ছায়াগুলো অদ্ভুত লম্বা লাগছে। আবার শব্দ, খস 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 খস। মনে হলো কেউ খুব ধীরে হাঁটছে, ইচ্ছে করে পা টেনে টেনে ফেলছে। অরুণ সেনের বুক ধুকপুক করতে লাগলো। তিনি নিজেকে বোঝালেন, জঙ্গল, এমন শব্দ হতেই পারে। তবু বন্দুকটা হাতের কাছে টেনে নিলেন। ঠিক তখনই একটা গর্জন, খুব জোরে নয়, কিন্তু খুব কাছ থেকে। অরুণ সেনের শরীর ঠান্ডা হয়ে গেল। এই গর্জন তিনি চেনেন। দিনের বেলায় ঝোপের সামনে দাঁড়িয়ে যে গর্জন শুনেছিলেন, এটা সেই একই শব্দ, কালো চিতাবাঘ। তিনি ধীরে ধীরে জানলার কাছে গেলেন, কাঠের পাল্লা একটু ফাঁক করলেন। বাইরে কেউ নেই, কিন্তু মাটিতে কিছু একটা নড়ছে। চাঁদের আলোতে তিনি দেখতে পেলেন মাটিতে বড় বড় থাবার ছাপ, তাজা, খুব তাজা। এই ছাপগুলো অফিসের জানলার নিচ পর্যন্ত এসে থেমেছে। তারপর আরেকটা ব্যাপার, থাবার ছাপের পাশে এক জায়গায় মাটি গভীরভাবে বসে গেছে, যেন কেউ দাঁড়িয়েছিল দু পায়ে। অরুণ সেনের গলা শুকিয়ে গেল। বাঘ 4 পায়ে হাঁটে, 2 পায়ে নয়। ঠিক তখনই তার কানে একটা নিঃশ্বাসের শব্দ এলো, হুশ, খুব ধীরে, খুব কাছে। তিনি ঘুরে দাঁড়ালেন। অফিসের ভেতর কেউ নেই, তবু সেই নিঃশ্বাস থামেনি। মনে হলো নিঃশ্বাসটা যেন দেওয়ালের ভেতর থেকে আসছে। অরুণ সেন চিৎকার করতে চাইলেন, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। হঠাৎ সব চুপ, নিঃশ্বাস, শব্দ, গর্জন, সব। শুধু ঝিঝি পোকার ডাক আবার শুরু হলো। অরুণ সেন ধীরে ধীরে মেঝেতে বসে পড়লেন। তিনি বুঝতে পারছিলেন এই জঙ্গলে কিছু একটা ঠিক নেই। পরদিন সকালে তিনি গ্রামে গেলেন। গ্রামটা খুব ছোট, কিছু কাঁচা বাড়ি, মাটির রাস্তা, চারদিকে জঙ্গল ঘেরা। লোকেরা তাকে দেখে থেমে গেল। কেউ কথা বলছে না, কেউ চোখে চোখ রাখছে না। অরুণ সেন এক বৃদ্ধ লোকের কাছে এগিয়ে গেলেন। লোকটার চোখ লাল, মনে হলো সারা রাত ঘুমননি। অরুণ সেন জিজ্ঞেস করলেন, কাল রাতে কিছু দেখেছেন? বৃদ্ধ প্রথমে মাথা নাড়লেন, তারপর বললেন, দেখা যায় না বাবু, শুধু টের পাওয়া যায়। কি টের? বৃদ্ধ গলা নামিয়ে বলল, ও হাঁটে। কে? ও। এই একটা শব্দ, এর বেশি কিছু নয়।
অরুণ সেন আরো কয়েকজনের সঙ্গে কথা বললেন। একজন বলল, রাতে কুকুর ডাকে না। আরেকজন বলল, গরু হঠাৎ ছুটে যায়। এক মহিলা বলল, রাতে দরজার সামনে কেউ দাঁড়ায়, কিন্তু খুললে কেউ থাকে না। সব কথার শেষেই একটাই কথা, কালো। কালো ছায়া, কালো চোখ, কালো দেহ। অরুণ সেন বুঝলেন এই ভয় নতুন নয়, অনেকদিন ধরেই জমে আছে। বিকেলের দিকে খবর এলে এক কাঠুরে জঙ্গলে ঢুকেছিল, ফেরেনি। অরুণ সেন সঙ্গে সঙ্গে রওনা হলেন। জঙ্গলের ভেতর ঢুকতেই আবার সেই চাপা ভাব। বাতাস নেই, পাখি নেই। কিছু দূরে গাছে নিচে দেহটা পড়েছিল। লোকটা মৃত, চোখ খোলা, মুখে ভয়ের ছাপ, গলায় গভীর আঁচড়, নখের দাগ। কিন্তু আশ্চর্য ব্যাপার, দেহের কোনো মাংস খাওয়া হয়নি, শুধু রক্ত। অরুণ সেন নিচু হয়ে বসে দেহটা দেখছিলেন। ঠিক তখনই তার মনে হলো পেছন থেকে কেউ তাকিয়ে আছে। তিনি ঘাড় ঘুরালেন। দূরে গাছের আড়ালে একটা কালো ছায়া। ছায়াটা নড়ল না, শুধু দাঁড়িয়ে রইল। অরুণ সেন চোখ না সরিয়ে বন্দুক তুললেন। 1 সেকেন্ড, 2 সেকেন্ড। ছায়াটা হঠাৎ গাছের ভেতরে মিশে গেল। সেই জায়গায় গিয়ে দেখা গেল মাটিতে আবার সেই অদ্ভুত ছাপ। 4 পায়ের আর 2 পায়ের একসঙ্গে। অরুণ সেন সেদিন প্রথমবার মনে মনে বললেন, এটা বাঘ নয়। সেদিন রাতে জঙ্গলে পাহারা বসানো হলো, চারদিকে আগুন জ্বালানো হলো, রক্ষীরা বন্দুক হাতে দাঁড়িয়ে। অরুণ সেন নিজেও বাইরে রইলেন। রাত গভীর হলো, আগুনের আলোয় গাছের ছায়া নড়ছে। মনে হচ্ছে ছায়াগুলো জীবন্ত। হঠাৎ দূরে আগুন নিভে গেল। একজন রক্ষীর চিৎকার, ও এসেছে! সবাই বন্দুক তুলল, কিন্তু কিছু দেখা যাচ্ছে না। তারপর একটা শব্দ, থাপ, যেন কিছু ভারী জিনিস মাটিতে পড়ল। দৌড়ে গিয়ে দেখা গেল একজন রক্ষী মাটিতে পড়ে আছে, মৃত। তার মুখ বিকৃত, চোখ উল্টে গেছে, গলায় গভীর কামড়। কিন্তু চোয়ালের দাগটা অদ্ভুত, খুব বড় কিন্তু অসম্পূর্ণ, যেন চোয়াল ঠিকমতো বন্ধ হয়নি। অরুণ সেনের মাথার ভেতর একটা শব্দ বাজতে লাগলো, ভাঙা চোয়াল। ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে একটা গর্জন ভেসে এলো। এবার আর লুকোনো নয়। এই গর্জনে ছিল রাগ, আর ছিল যন্ত্রণা। গাছের পাতাগুলো কেঁপে উঠল, আগুনগুলো তুলে উঠল। আর অরুণ সেন জানলেন, এই জঙ্গলের ভয় এখন সত্যি সত্যি জেগে উঠেছে। আর এই ভয় আজ থেকে আর কাউকে ছেড়ে কথা বলবে না। পরের কয়েক সপ্তাহ অরুণ সেনের জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। কালো চিতাবাঘ আবার আক্রমণ করল। এবার শিকার হলো এক বনরক্ষী, যে অরুণ সেনের সঙ্গে কাজ করত। লোকটার দেহ জঙ্গলের ভেতর পাওয়া গেল, গলায় গভীর কামড়ের দাগ,
চারদিকে রক্ত। কিন্তু আশ্চর্য ব্যাপার, মাংস খাওয়া হয়নি, শুধু রক্ত শুষে নেওয়া হয়েছে। গ্রামের লোকেরা এবার ভয়ে কথা বলা বন্ধ করে দিল। সন্ধ্যার পর কেউ ঘর থেকে বেরোয় না। আগুন জ্বালিয়ে দরজা বন্ধ করে সবাই বসে থাকে। অরুণ সেন রাতে ঘুমোতে পারতেন না। চোখ বন্ধ করলেই মনে হতো অন্ধকারের ভেতর থেকে দুটি লাল চোখ তাকে দেখছে। তিনি ঠিক করলেন এই চিতাবাঘকে মারতেই হবে। ফাঁদ বসানো হলো, গাছে গাছে পাহারা বসানো হলো। রাতে বন্দুক হাতে অরুণ সেন নিজে জঙ্গলে রইলেন। এক রাতে হঠাৎ গাছের ডালে শব্দ হলো। তারপর ধীরে ধীরে দেখা গেল কালো চিতাবাঘ গাছ থেকে নামছে। অরুণ সেন নিশানা করলেন, গুলি ছুটল। এক ভয়ঙ্কর চিৎকারে জঙ্গল কেঁপে উঠল। চিতাবাঘটা লাফিয়ে পালালো। পরদিন সকালে রক্তের দাগ পাওয়া গেল অনেক দূর পর্যন্ত। সবাই ভাবল বাঘটা মরেই গেছে। কয়েকদিন আর কোনো আক্রমণ হলো না। লোকেরা হাঁপ ছেড়ে বাঁচল, কিন্তু চিতাবাঘের দেহ কোথাও পাওয়া গেল না। আর সবচেয়ে অদ্ভুত জিনিস, যেদিকে রক্তের দাগ শেষ হয়েছিল সেখানে পড়েছিল এক টুকরো হাড়। ওটা ছিল চিতাবাঘের চোয়ালের হাড়, ভাঙা, রক্তে ভেজা। অরুণ সেন সেটা হাতে নিয়ে শিউরে উঠলেন, কারণ তার মনে হচ্ছিল যে প্রাণী এমনভাবে মরেছে সে সহজে শান্ত হবে না। জঙ্গলের ভয় কি সত্যি শেষ হয়েছে, নাকি এটা কেবল শুরু? কালো চিতাবাঘকে গুলি করার পর জঙ্গল যেন নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিল। দিনের আলোয় সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। পাখিরা আবার ডাকছিল, পাতা নড়ছিল বাতাসে। গ্রামের মানুষ ধীরে ধীরে ঘর থেকে বেরোচ্ছিল। কিন্তু অরুণ সেন জানতেন এই শান্তি ভরসার নয়, কারণ জঙ্গলের ভেতর কোনো মৃতদেহ নেই। রক্তের দাগ ছিল, চিৎকার ছিল, ভাঙা চোয়ালের হাড় ছিল, কিন্তু দেহ নেই। যে প্রাণী রক্ত ঝরিয়ে পালায় সে সাধারণত মরতে চায় না, সে ফিরে আসে। পরের 3 রাত কিছুই হলো না। এই 3 রাতই ছিল সবচেয়ে ভয়ঙ্কর, কারণ জঙ্গলে কোনো শব্দ ছিল না। শিয়াল ডাকেনি, ঝিঝি পোকা ডাকেনি, এমনকি বাতাসও বইছিল না। রাত নামলেই জঙ্গল যেন পাথরের মতো স্থির হয়ে যেত। অরুণ সেন প্রতিদিন রাতে পাহারায় থাকতেন, বন্দুক হাতে, চোখ খোলা। কিন্তু তবু তার মনে হতো কেউ তাকে দেখছে সব সময়। এক চতুর্থ রাতে হঠাৎ কুকুরগুলো ডেকে উঠল। গ্রামের সব কুকুর একসঙ্গে, কিন্তু ডাকে হিংস্রতা ছিল না, ছিল ভয়। একটা কাপা চাপা ডাক, যেন তারা কিছু দেখতে পাচ্ছে কিন্তু কাছে যেতে সাহস পাচ্ছে না। অরুণ সেন দৌড়ে বাইরে এলেন। গ্রামের শেষ মাথায় জঙ্গলের শুরুতে একটা কালো ছায়া দাঁড়িয়েছিল। এবার আর সন্দেহ নেই, কালো চিতাবাঘ। কিন্তু কিছু একটা ভুল। ওটা নড়ছে না, শ্বাস নিচ্ছে না, শুধু দাঁড়িয়ে আছে।
অরুণ সেন বন্দুক তুললেন। ঠিক তখনই চিতাবাঘটা মাথা ঘোরালো। চাঁদের আলোয় তার মুখটা স্পষ্ট দেখা গেল। চোয়ালটা অস্বাভাবিকভাবে ঝুলে আছে, যেন হাড় ভেঙে গেছে। মুখের ভেতর থেকে রক্ত পড়ছে না, গড়িয়ে পড়ছে। অরুণ সেনের হাত কাঁপতে লাগল। এই মুখ তিনি আগে দেখেননি, কারণ এটা কোনো জীবিত মুখ নয়। চিতাবাঘটা হঠাৎ গর্জন করল। এই গর্জনের শক্তি নেই, আছে যন্ত্রণা। তারপর ছায়াটা ধীরে ধীরে গাছের ভেতর মিলিয়ে গেল। কুকুরগুলো হঠাৎ চুপ করে গেল। অরুণ সেন দাঁড়িয়ে রইলেন। তিনি বুঝলেন, যেটাকে তিনি গুলি করেছিলেন সেটা মরেনি, কিন্তু বেঁচেও নেই। পরদিন সকালে খবর এলো, গ্রামের পাশের নদীর ধারে এক জেলে মৃত পাওয়া গেছে। অরুণ সেন ঘটনাস্থলে পৌঁছতেই একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন। মৃতদেহের চারপাশে রক্ত ছড়িয়ে আছে, কিন্তু শরীরে বড় কোনো ক্ষত নেই। শুধু গলার একপাশে গভীর আধ চাঁদের মতো কামড়ের দাগ। এই দাগটা আগেরগুলোর মতো নয়, এবার কামড়টা অসম্পূর্ণ, যেন চোয়াল ঠিকমতো বন্ধ হয়নি। একজন বুড়ো গ্রামবাসী কাপা গলায় বলল, বাবু, ওর মুখ ভাঙা। অরুণ সেন তাকালেন। কিসের মুখ? বুড়ো ফিসফিস করে বলল, ওটার। সেই দিন থেকেই গ্রামে অদ্ভুত ঘটনা শুরু হলো। রাতে দরজায় আছড়ের শব্দ, কিন্তু খুললে কেউ নেই। জানলার নিচে ভেজা পায়ের ছাপ, কিন্তু বৃষ্টি হয়নি। একজন মহিলা বলল, সে রাতে স্বপ্নে দেখেছে একটা কালো পশু তার দরজার সামনে দাঁড়িয়ে। পশুটার মুখ ভাঙা। সে কিছু বলতে চাইছে, কিন্তু পারছে না। অরুণ সেনের নিজেরও স্বপ্ন আসতে শুরু করল। স্বপ্নে তিনি দেখেন, তিনি বন্দুক তুলছেন, চিতাবাঘ সামনে দাঁড়িয়ে। কিন্তু এবার ওটা আক্রমণ করে না, শুধু তাকিয়ে থাকে। তার চোখে রাগ নেই, আছে অভিযোগ, যেন বলছে, তুই আমাকে এমন করলি কেন? অরুণ সেন ঘেমে উঠে জেগে উঠতেন। এক রাতে তিনি আর সহ্য করতে পারলেন না। একাই জঙ্গলে ঢুকে পড়লেন। চাঁদ ছিল না, অন্ধকার ঘন। হঠাৎ দূরে একটা শব্দ, চাপা হাঁটার শব্দ। তিনি অনুসরণ করলেন। গাছের আড়ালে একটা ছায়া। এবার ছায়াটা স্পষ্ট, কালো চিতাবাঘ। কিন্তু তার পা মাটিতে পড়ছে না, সে ভাসছে। মাটির ওপর কোনো থাবার ছাপ নেই। অরুণ সেন নিঃশ্বাস আটকে ফেললেন। চিতাবাঘটা থামল, ধীরে ধীরে মাথা ঘোরালো, ভাঙা চোয়ালটা নড়ল। এক ফোঁটা রক্ত মাটিতে পড়ল। সেই রক্ত মাটিতে পড়েই কালো হয়ে গেল। চিতাবাঘটা এবার শব্দ করল, গর্জন নয়, একটা চাপা শব্দ, যেন কেউ ভাঙা মুখে কথা বলতে চাইছে। অরুণ সেন পা পিছিয়ে নিলেন। ঠিক তখনই চিতাবাঘটা মিলিয়ে গেল, কিন্তু তার জায়গায় রয়ে গেল একটাই জিনিস, একটা গন্ধ। রক্তের গন্ধ নয়, পোড়া হাড়ের গন্ধ।
সেদিন রাতেই আরেকজন বনরক্ষী মারা গেল। সে পাহারায় ছিল, তার বন্দুক ভর্তি ছিল, কিন্তু গুলি ছোড়া হয়নি। মৃতদেহের পাশে বন্দুক পড়েছিল, আর মুখে ভয়ের ছাপ এমন, যেন মৃত্যুর আগে সে কিছু দেখেছে যা দেখা উচিত ছিল না। অরুণ সেন দেহটার পাশে দাঁড়িয়ে নিজের হাত মুঠো করলেন। তিনি বুঝে গেলেন, এই চিতাবাঘ এখন আর শিকার করছে না, সে খুঁজছে। আর সেই খোঁজার তালিকায় সবচেয়ে উপরে একটাই নাম, অরুণ সেন। চিতাবাঘের আক্রমণ বন্ধ হওয়ার পর কিছুদিন জঙ্গল শান্ত ছিল। লোকেরা আবার ধীরে ধীরে বাইরে বেরোতে শুরু করল। অরুণ সেনও একটু স্বস্তি পেলেন, কিন্তু তিনি পুরোপুরি নিশ্চিন্ত হতে পারলেন না, কারণ চিতাবাঘের দেহ পাওয়া যায়নি। জঙ্গলের ভেতর যেন কিছু লুকিয়ে আছে, এই ভাবনা তার মাথা ছাড়ছিল না। কয়েক মাস পর অরুণ সেনের বদলি হয়ে গেল। তিনি অন্য এক জঙ্গলে চলে গেলেন। নতুন কাজ, নতুন জায়গা। ধীরে ধীরে পুরনো ভয় ভুলতে লাগলেন। 2 বছর কেটে গেল। একদিন আবার তার বদলি হলো। ফিরে যেতে হবে সেই পুরনো জঙ্গলেই। খবরটা শুনেই অরুণ সেনের বুক কেঁপে উঠল। তবু কাজ তো কাজ, ফিরতেই হলো। জঙ্গলে পা রাখার পরেই তিনি টের পেলেন, এখানকার বাতাস বদলে গেছে। মানুষের চোখে আবার ভয়। গ্রামের লোকেরা ফিসফিস করে বলল, বাবু, ও আবার এসেছে। অরুণ সেন চমকে উঠলেন। কে? লোকেরা মুখ নামিয়ে বলল, কালো চিতাবাঘ। কিন্তু এখন ওটা আর সাধারণ বাঘ নয়। সেদিন রাতেই খবর এলো, একজন শিকারী মারা গেছে। তার শরীরের পাশে পড়েছিল রক্ত, আর মাটিতে ছিল অদ্ভুত পায়ের ছাপ, আধা বাঘের আধা মানুষের মতো। অরুণ সেন ঘটনাস্থলে গেলেন। হঠাৎ তার চোখ পড়ল গাছের ছায়ায়। এক মুহূর্তের জন্য তিনি দেখলেন একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে, মুখ বিকৃত, চোয়াল ভাঙা, রক্ত টপ টপ করে পড়ছে। তারপর ছায়াটা মিলিয়ে গেল। অরুণ সেন বুঝে গেলেন, এই শত্রু আর জীবিত নয়, এটা এখন এক ভূত। আর এই ভূত শুধু তাঁকেই খুঁজছে। অরুণ সেন জঙ্গলে ফিরে আসার পর খুব তাড়াতাড়ি বুঝে গেলেন, এবারের ঘটনা আগের থেকে অনেক বেশি ভয়ঙ্কর। 1 সপ্তাহের মধ্যেই 3 জন গ্রামবাসী মারা গেল। একজন ছিল ছাগল চড়াতে যাওয়া কিশোর। সে আর বাড়ি ফেরেনি। পরদিন তার দেহ পাওয়া গেল নদীর ধারে। শরীরটা ঠান্ডা, চোখ খোলা, গলায় গভীর কামড়ের দাগ। গ্রামের লোকেরা বলল, কালো চিতাবাঘ এসেছে। এরপর এক বনরক্ষী মারা গেল। সে রাতে পাহারা দিচ্ছিল। তার বন্দুক পড়েছিল পাশে, কিন্তু গুলি ছোড়ার সুযোগই পায়নি। তার শরীরের চারপাশে রক্ত ছিল, কিন্তু মাংস খাওয়া হয়নি। এই খবর চারদিকে ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষ ভয়ে ঘর বন্ধ করে থাকতে লাগল। কেউ রাতে আগুন জ্বালাতেও সাহস পেত না। জঙ্গলের ভেতর যেন মৃত্যু ঘুরে বেড়াচ্ছে। অরুণ সেন সেদিন রাতে অফিসের বারান্দায় বসেছিলেন।
জঙ্গলটা তার সামনে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। এই নিস্তব্ধতা এখন তার কাছে নতুন নয়, কিন্তু আজকের নিস্তব্ধতা আলাদা। আজ যেন জঙ্গল অপেক্ষা করছে। কিসের জন্য অরুণ সেন নিজেও জানতেন না। তিনি সিগারেট ধরালেন। আগুনের ছোট আলোটা অন্ধকারে কেঁপে উঠল। ঠিক তখনই তার মনে হলো এই আলোটা খুব চোখে পড়ছে। তিনি সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে দিলেন, কারণ জঙ্গলে এখন আলো মানেই ডাক। গত কয়েকদিনে তিনি খুব কম ঘুমিয়েছেন। ঘুমোলেই স্বপ্ন আসে, একই স্বপ্ন। একটা কালো ছায়া ধীরে ধীরে এগিয়ে আসে, মাটিতে পা ফেলে না। চোয়ালটা ঝুলে আছে, ভাঙা। আর সেই ছায়ার ভেতর থেকে একটা চাপা আওয়াজ নাম ধরে ডাকে, অরুণ। এই ডাকের মধ্যে রাগ নেই, প্রতিশোধ নেই, আছে দাবি। যেন কেউ বলছে, আমাকে এমন করেছিস, এবার তুই দেখ। অরুণ সেন চোখ বন্ধ করলেই কপাল ঘেমে ওঠে। পরদিন সকালে একটা নতুন খবর এলো। গ্রামের বাইরে একজন কিশোর নিখোঁজ। ছেলেটা ছাগল চড়াতে গিয়েছিল, বয়স বড়জোর 12। অরুণ সেন খবরটা শুনেই দৌড়ে বেরিয়ে পড়লেন। জঙ্গলের ধারে ছাগলগুলো ছড়িয়ে আছে, চড়ানো লাঠি পড়ে আছে, কিন্তু ছেলেটা নেই। খোঁজ চলল ঘন্টার পর ঘন্টা। শেষে নদীর ধারে একটা দেহ পাওয়া গেল। ছেলেটা চোখ খোলা, মুখে বিস্ময়ের ছাপ, যেন সে কিছু দেখেছিল, কিন্তু বুঝে ওঠার আগেই সব শেষ। গলায় কামড়ের দাগ, কিন্তু এবার দাগটা আরো ভয়ঙ্কর। দুপাশে নয়, এক পাশেই, যেন চোয়াল পুরোপুরি বন্ধ হতে পারেনি। একজন বৃদ্ধ ফিসফিস করে বলল, ওর মুখ ভাঙা বাবু। অরুণ সেন চুপ করে রইলেন। এই কথাটা এখন সবাই জানে, কিন্তু কেউ জোরে বলে না। সেই রাতেই আরেকটা ঘটনা ঘটল। গ্রামের এক মহিলা হঠাৎ চিৎকার করে উঠল। লোকজন দৌড়ে গিয়ে দেখল, মহিলার দরজার বাইরে কিছু একটা আঁচড়ের দাগ। দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল, কেউ ঢোকেনি, তবু আঁচড় লম্বা, গভীর। আর দরজার নিচে রক্তের ছোট ছোট ফোঁটা। মহিলা কাঁপতে কাঁপতে বলল, ও আমার নাম ধরে ডাকছিল। সবাই চুপ, কারণ ওই কথা অরুণ সেনও শুনেছেন স্বপ্নে। জঙ্গলের ভেতর এবার শুধু মানুষ নয়, পশুও মরছে। একদিন সকালে একটা হরিণ মৃত পাওয়া গেল, কিন্তু খাওয়া হয়নি। একটা বাঘ হরিণ মেরে খায়, এইটা খায়নি, শুধু কামড়। এক কামড়ে মেরেছে। অরুণ সেন দেহটার পাশে দাঁড়িয়ে বুঝে গেলেন, এটা শিকার নয়, এটা ঘোষণা। এক রাতে তিনি আবার জঙ্গলে ঢুকলেন, একাই। এইবার তার ভয় হচ্ছিল না। ভয়ের জায়গাটা খালি হয়ে গেছে। এখন সেখানে অন্য কিছু, এক ধরনের টান। জঙ্গল যেন তাকে ডাকছে। হঠাৎ সামনে একটা ছায়া। এবার সে পালালো না, সে দাঁড়িয়ে রইল। কালো চিতাবাঘ।
কিন্তু এখন আর সন্দেহ নেই, ওর শরীরের অর্ধেক ধোঁয়ার মতো, অর্ধেক রক্তমাখা মাংস। চোয়ালটা ঝুলছে, ভাঙা। চোখ দুটো লাল নয়, ফাঁকা, যেন ভেতরে কিছু নেই। অরুণ সেন বন্দুক তুললেন না, তিনি শুধু বললেন, তুই কি চাস? চিতাবাঘটা শব্দ করল, কিন্তু সেটা গর্জন নয়, ভাঙা গলার মতো একটা শব্দ। তারপর হঠাৎ এক ঝলক দৃশ্য। অরুণ সেন দেখলেন নিজেকে, বন্দুক হাতে, গুলির শব্দ। চিতাবাঘটা লাফিয়ে পড়ছে, চোয়াল ভাঙছে, রক্ত, এই সব যেন চোখের সামনে ভেসে উঠল। অরুণ সেন হাঁটু কেড়ে বসলেন। তিনি বুঝলেন, এই ভূত শুধু মারছে না, সে স্মৃতি দেখাচ্ছে। সেই রাতের পর অরুণ সেন আর কাউকে জঙ্গলে ঢুকতে দিলেন না। কিন্তু মৃত্যু থামল না। এক বনরক্ষী, তারপর আরেকজন, তারপর 2 জন সরকারি কর্মচারী যারা রাস্তার মাপ নিতে এসেছিল। গাড়ি পাওয়া গেল, মানুষ নয়। দেহগুলো পাওয়া গেল জঙ্গলের একটু ভেতরে, একসঙ্গে, মুখ বিকৃত, চোয়ালে কামড়। কিন্তু আশ্চর্য ব্যাপার, একটা দেহের গায়ে নখের দাগ নেই, শুধু দাঁতের। যেন চিতাবাঘ এই দেহটার কাছে খুব কাছে এসেছিল, খুব। গ্রামের লোকেরা এবার আর রাতে আগুন জ্বালায় না। তারা জানে আগুন মানেই নজর। পাহারাদাররা বলে রাতে তারা ছায়া দেখে। ছায়াটা হাঁটে না, ভাসে, কখনো গাছের ডালে, কখনো মাটির ঠিক ওপরে। তার মুখ দেখা যায়, ভাঙা, রক্ত ঝরছে, কিন্তু সেই রক্ত মাটিতে পড়ে না, মাঝ আকাশেই মিলিয়ে যায়। অরুণ সেন একদিন রাতে আয়নার সামনে দাঁড়িয়েছিলেন। হঠাৎ তার মনে হলো, আয়নায় তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। তিনি ঘুরে দাঁড়ালেন, কেউ নেই। আবার আয়নায় তাকালেন, এইবার দেখলেন আয়নায় তার মুখের পাশে একটা কালো মুখ, ভাঙা চোয়াল। তিনি চিৎকার করে আয়নাটা ভেঙে ফেললেন। সেই রাতেই তিনি সিদ্ধান্ত নিলেন, এটা আর তার একার লড়াই নয়। এই ভয় বন্দুক দিয়ে থামবে না, এই ভয় আগুন দিয়ে পোড়ানো যাবে না। এই ভয় মুক্তি চায়, আর মুক্তি দিতে পারে এমন একজনই যিনি অন্ধকারকে চেনেন। পরদিন সকালে অরুণ সেন বদলির আবেদন করলেন, কিন্তু তিনি জানতেন এই জঙ্গল তাকে ছাড়বে না। তিনি দূরে গেলেও ভয় তার পিছু নেবে, কারণ কালো চিতাবাঘ এখন আর শুধু জঙ্গলে নেই, সে তার মাথার ভেতরে ঢুকে পড়েছে। আর এই ভয় থামাতে হলে একটাই নাম দরকার, তারানাথ তান্ত্রিক। এরপর শুধু গ্রামেই নয়, বাইরের লোকেরাও মরতে শুরু করলো। একদিন 2 জন সরকারি কর্মচারী জঙ্গলে এসেছিল। তারা রাস্তা দেখতে এসেছিল। পরদিন সকালে তাদের গাড়ি পাওয়া গেল, কিন্তু মানুষ 2 জন নেই। কিছু দূরে তাদের দেহ পাওয়া গেল, মুখ বিকৃত, চোয়ালে কামড়ের দাগ। তারপর একদল পর্যটক এলো। তারা ছবি তুলছিল, হাসছিল। সন্ধ্যার আগে তারা আর দেখা গেল না। পরদিন জঙ্গলের ভেতর তাদের জিনিসপত্র পাওয়া গেল,
ক্যামেরা ভাঙা, কাপড় ছেঁড়া, আর মাটিতে রক্তের দাগ। লোকেরা বলল, ওটা আর পশু নয়, ওটা অভিশাপ। রাতে যারা পাহারা দিত তারা বলতো, গভীর অন্ধকারে তারা একটা ছায়া দেখে। ছায়াটা হাঁটে না, ভেসে চলে। তার মুখ ভাঙা, চোয়াল ঝুলে আছে, আর রক্ত ফোঁটা ফোঁটা পড়ছে। অরুণ সেন বুঝে গেলেন, এই কালো প্যান্থার এখন আর জীবিত নয়, এটা এক ভূত। আর এই ভূত মানুষ বেছে বেছে মারছে। এই ভয় থামাতে হলে সাধারণ বন্দুক আর সাহস আর যথেষ্ট নয়। অরুণ সেন আর সেখানে থাকতে পারলেন না। জঙ্গল, সেই কালো ছায়া, ভাঙা চোয়াল, সবকিছু তার মাথার ভেতর ঘুরছিল। কয়েকদিনের মধ্যেই তিনি বদলি নিয়ে কলকাতায় চলে এলেন। শহরে ফিরে প্রথমে তার ভালোই লাগলো। আলো, মানুষ, গাড়ির শব্দ, সবকিছু খুব স্বাভাবিক। তিনি ভাবলেন, জঙ্গলের ভয় এখান পর্যন্ত আসতে পারবে না। কিন্তু ভয় শহরেও পথ খুঁজে নিল। রাতে ঘুমোতে গেলেই অরুণ সেন ঘেমে উঠতেন। স্বপ্নে তিনি দেখতেন সেই কালো চিতাবাঘ। এবার তার শরীর ধোঁয়ার মতো, চোয়াল ভাঙা, রক্ত ঝরছে। স্বপ্নের ভেতর চিতাবাঘ তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসত, চোখে আগুন। তারপর একটা গলা বলতো, তুই আমাকে শেষ করিসনি, এখন আমি তোর রক্ত নেব। অরুণ সেন চিৎকার করে জেগে উঠতেন। দিনে অফিসে গেলেও মন বসত না। ফাইলের পাতায় চোখ রাখলে হঠাৎ মনে হতো কালো নখ ফাইল ছেড়ে দিচ্ছে। একদিন ফোন এলো জঙ্গল থেকে, পুরনো সহকর্মীর কাপা গলা। সে বলল, স্যার, আবার খুন হয়েছে, এবার দুজন, রাতে। অরুণ সেন ফোন নামিয়ে রাখলেন। তার হাত কাঁপছিল। পরের সপ্তাহে আবার ফোন এলো, আরেকটা মৃত্যু, তারপর আরেকটা। সবাই বলছিল, চিতাবাঘটা এখন আর সাধারণ নয়। সে রাতের অন্ধকারে আসে, মানুষ খুঁজে বেড়ায়। অরুণ সেন বুঝলেন, এই ভয়কে এড়িয়ে যাওয়া যাবে না, একে থামাতেই হবে। সেই রাতেই তিনি সিদ্ধান্ত নিলেন, তিনি এমন একজনের কাছে যাবেন যিনি অন্ধকারের সঙ্গে লড়তে জানেন। পরদিন সকালে তিনি রওনা হলেন তারানাথ তান্ত্রিকের কাছে। কলকাতায় এসে প্রথম কয়েকদিন অরুণ সেন নিজেকে বোঝাতে চেয়েছিলেন, সব শেষ। জঙ্গল নেই, ঘন গাছ নেই, অন্ধকার নেই, চারদিকে আলো, মানুষ, গাড়ির শব্দ, রাতভর ড্রামের ঘণ্টা। এই শহরে কালো চিতাবাঘ আসতে পারবে না। এই বিশ্বাসটা আঁকড়ে ধরেই তিনি বেঁচে থাকতে চেয়েছিলেন। রাতে ঘুমোতে শুয়ে জানলার বাইরে তাকালেই দেখতে পেতেন পাশের বাড়ির আলো। কেউ টিভি দেখছে, কেউ ফোনে কথা বলছে, সব স্বাভাবিক। কিন্তু তবু ঘুম আসতো না, কারণ নিস্তব্ধতার ভেতরে তিনি এখনো শুনতে পেতেন একটা নিঃশ্বাস, খুব ধীরে, খুব ভারী। শহরের শব্দের ফাঁকে এই নিঃশ্বাসটা ঢুকে পড়ত। তিনি প্রথমে ভাবলেন ভুল শুনছেন,
কিন্তু এক রাতে নিঃশ্বাসটা তার কানের ঠিক পাশে এসে থামল। অরুণ সেন চোখ খুলে বসলেন। ঘর খালি, ফ্যান চলছে, ঘড়ির টিকটিক শব্দ। তবু সেই নিঃশ্বাস এক মুহূর্ত আগেও ছিল। তিনি নিজের কপালে হাত দিলেন। ঘাম। জঙ্গল ছেড়ে এলেও ভয় তার শরীর ছাড়েনি। পরদিন অফিসে গিয়ে তিনি স্বাভাবিক থাকার চেষ্টা করলেন। ফাইল, মিটিং, চা। কিন্তু সমস্যা শুরু হলো তখনই যখন তিনি কাগজে সই করতে গেলেন। কলমটা কাগজে ছোঁয়াতেই হঠাৎ তার চোখে পড়ল সইয়ের পাশে কালো দাগ, একটা নখের আঁচড়ের মতো। তিনি চোখ মুছলেন, আবার তাকালেন। দাগটা নেই, কিন্তু তার বুকের ভেতর একটা চাপ রয়ে গেল। সেদিন রাতের স্বপ্নটা আবার এলো। এবার জঙ্গল নয়, এবার কলকাতার রাস্তা। অরুণ সেন হাঁটছেন, রাস্তার আলো জ্বলছে, দোকান খোলা। হঠাৎ সব আলো নিভে গেল। শুধু রাস্তার মাঝখানে একটা ছায়া, কালো। ছায়াটা ধীরে ধীরে আলোয় ঢুকল। কালো চিতাবাঘ। কিন্তু এখন তার শরীর আগের থেকেও আলাদা। সে ধোঁয়ার মতো। ভেতরে হাড় দেখা যাচ্ছে, চোয়াল ভাঙা, ঝুলে আছে। সে হাঁটছে না, ভাসছে। অরুণ সেন পিছিয়ে যেতে চাইলেন, পা নড়ল না। চিতাবাঘটা সামনে এসে থামল। এইবার সে গর্জন করল না, সে মুখ খুলল। ভাঙা মুখ। ভেতর থেকে মানুষের গলার মতো একটা আওয়াজ, তুই পালাতে পারিস না। অরুণ সেন চিৎকার করে জেগে উঠলেন। ঘড়িতে তখন ভোর 3টে। এরপর থেকে স্বপ্ন আর বাস্তব মিশে যেতে শুরু করল। তিনি দিনের বেলা রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ দেখতেন দেয়ালের ছায়া একটু বেশি লম্বা। রাতে লিফটে উঠলে আয়নায় নিজের পেছনে একটা কালো ছায়া। ঘুরে তাকালেই কিছু নেই, কিন্তু অনুভূতিটা থেকে যায়। একদিন সন্ধ্যায় অরুণ সেন বাজার থেকে ফিরছিলেন। পাড়ার গলি, হালকা আলো। হঠাৎ একটা শব্দ পেলেন, খস খস। এই শব্দটা তিনি ভুলতে পারেন না। জঙ্গলে এই শব্দেই সব শুরু হয়েছিল। তিনি থামলেন, পেছনে তাকালেন। গলি খালি, কিন্তু মাটিতে একটা ভেজা দাগ। রক্ত নয়, জলের মতো। কিন্তু কলকাতায় এই জায়গায় পানি নেই। দাগটা ধীরে ধীরে দেয়ালের দিকে উঠছে, যেন কিছু দেয়াল বেয়ে উঠেছে। অরুণ সেন আর দাঁড়ালেন না। তিনি দৌড়ে বাড়ি ঢুকে দরজা বন্ধ করে দিলেন। হাঁপাচ্ছিলেন। সেই রাতেই ফোন এলো জঙ্গল থেকে। পুরনো সহকর্মী, গলা কাঁপছে। স্যার, আবার শুরু হয়েছে। অরুণ সেন চুপ করে রইলেন। এবার এটা শুধু জঙ্গল নয়। মানে? লোকজন বলছে ও আপনাকে খুঁজছে। এই কথাটা অরুণ সেন আগে থেকেই জানতেন। ফোন নামিয়ে রাখার পর তিনি চেয়ারে বসে পড়লেন। ঘরের আলো হঠাৎ মৃদু হয়ে গেল। ফ্যানের শব্দ একটু ভারী লাগলো।
হঠাৎ তার সামনে রাখা জলের গ্লাসটা কেঁপে উঠল। একটা ছোট তরঙ্গ, তারপর আরেকটা, যেন ঘরের ভেতর কিছু নড়েছে। তিনি ধীরে ধীরে ঘরের চারদিকে তাকালেন। দরজা বন্ধ, জানলা বন্ধ, তবু বাথরুমের আয়নায় একটা কালো দাগ। দাগটা ধীরে ধীরে আকার নিচ্ছে। অরুণ সেন উঠে দাঁড়ালেন। দাগটার ভেতর থেকে একটা মুখ তৈরি হলো, ভাঙা চোয়াল। এইবার খুব কাছে, আয়নার ভেতর নয়, যেন আয়নার ওপর। অরুণ সেন পেছনে সরে গেলেন। হঠাৎ আয়নাটা ফেটে গেল, কাচের টুকরো মেঝেতে পড়ে ছড়িয়ে গেল, কিন্তু সেই মুখ আর নেই। ঘর আবার স্বাভাবিক। অরুণ সেন চেয়ারে বসে পড়লেন। তিনি বুঝে গেলেন এই ভয় জঙ্গল ছাড়েনি, সে তার সঙ্গে এসেছে। পরের কয়েকদিন তিনি প্রায় ঘর থেকে বেরোননি। অফিসে ছুটি নিলেন। বন্ধুরা ফোন করলে ধরেননি, কারণ কথা বলার মাঝেই তিনি মাঝে মাঝে আরেকটা নিঃশ্বাস শুনতেন। এই নিঃশ্বাসটা শহরের নয়, এই নিঃশ্বাসে পাতা পোড়ার গন্ধ, হাড়ের গন্ধ। এক রাতে তিনি সিদ্ধান্ত নিলেন, আর নয়। তিনি জানেন এই জিনিস বন্দুক বোঝে না, এই জিনিস আগুন বোঝে না, এই জিনিস বোঝে শুধু একটাই, মুক্তি। কিন্তু মুক্তি দেওয়ার শক্তি তার নেই। তিনি সেই নামটা মনে করলেন যেটা গ্রামের বৃদ্ধরা ফিস ফিস করে বলেছিল, যে নাম শুনলে ভয় একটু দূরে থাকে। তারানাথ। তারানাথ তান্ত্রিক। ঠিক সেই মুহূর্তে ঘরের আলো নিভে গেল। অন্ধকার সম্পূর্ণ। তারপর অন্ধকারের ভেতর একটা গর্জন। এবার দূরে নয়, খুব কাছে। অরুণ সেন জানতেন আর দেরি করলে এই শহরও জঙ্গল হয়ে যাবে। পরদিন সকালেই তিনি বেরিয়ে পড়লেন কলকাতার এক শান্ত পাড়ার দিকে, শেষ ভরসার দিকে। কারণ এখন এই লড়াইটা আর শুধু তার নয়, এই লড়াই আলো আর অন্ধকারের। আর আলো জ্বালাতে জানেন শুধু একজন, তারানাথ তান্ত্রিক। কলকাতার এক শান্ত পাড়ায় তারানাথ তান্ত্রিকের বাড়ি। বাড়িটা খুব সাধারণ। বাইরে থেকে দেখে কেউ বুঝবে না এখানে এমন একজন মানুষ থাকেন যিনি ভয়ঙ্কর অশুভ শক্তির সঙ্গে লড়াই করেন। অরুণ সেন দরজার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন। তার বুক ধড়ফড় করছিল। তারপর ধীরে দরজায় কড়া নাড়লেন। দরজা খুলে তারানাথ তান্ত্রিক সামনে এলেন। লম্বা চুল, শান্ত চোখ, চেহারায় কোনো ভয় নেই। ভেতরে বসে অরুণ সেন সব কথা খুলে বললেন। জঙ্গল, কালো চিতাবাঘ, ভাঙা চোয়াল, রক্ত, ভূত হয়ে ফিরে আসা, কলকাতায় স্বপ্ন, ফোনে মৃত্যুর খবর। সব শুনে তারানাথ অনেকক্ষণ চুপ করে রইলেন। চুপচাপ চোখ বন্ধ করে যেন কিছু ভাবলেন। তারপর ধীরে বললেন, এই প্রাণীটা এখন আর জঙ্গলের নয়, এর আত্মা আটকে আছে। অরুণ সেন ভয়ে বললেন, ও আমাকে মারতে চায়। তারানাথ
মাথা নাড়লেন। ও মুক্তি চায়, কিন্তু ভুল পথে। তিনি উঠে দাঁড়ালেন, একটা পুরনো বই খুললেন, কিছু পাতা উল্টে আবার বন্ধ করলেন। তারপর বললেন, এই কাজ সহজ নয়। এখানে শুধু ভূত নেই, কেউ ওকে ব্যবহার করছে। এই কথা শুনে অরুণ সেন আরো ভয় পেলেন, তবু বললেন, আমি আর পালাতে চাই না। আপনি যদি না যান, আমি বাঁচব না। তারানাথ জানলার বাইরে তাকালেন। আকাশে কালো মেঘ, হালকা বাতাস। একটু পরে তিনি বললেন, ঠিক আছে, আমরা জঙ্গলে যাব। এই কথা শুনে অরুণ সেনের বুক হালকা হয়ে এলো। শেষ ভরসাটা তিনি পেয়ে গেছেন। তারানাথ ব্যাগ বের করলেন, মালা, তাবিজ, ছাই আর ছোট একটা পিতলের ঘণ্টা রাখলেন। তিনি বললেন, এবার শুধু সাহস লাগবে। অরুণ সেন জানতেন এই যাত্রা সহজ হবে না, কিন্তু এবার তিনি একা নন। অন্ধকারের পথে তারানাথ তান্ত্রিক তার সঙ্গে আছেন। তারানাথ তান্ত্রিকের ঘরটা বাইরে থেকে যতটা সাধারণ, ভেতরে ঢুকলে ততটাই অস্বস্তিকর। অরুণ সেন প্রথমে বুঝতে পারেননি কেন। ঘরটা পরিষ্কার, কোনো অদ্ভুত গন্ধ নেই। দেয়ালে ঝোলানো ছবি খুব সাধারণ, কিছু দেবদেবীর ছবি, একটা পুরনো ক্যালেন্ডার, এক কোণে কাঠের আলমারি। তবু বুকের ভেতর একটা অজানা চাপ, যেন এই ঘরে অনেক কথা বলা হয়েছে, কিন্তু সব কথা শোনা যায় না। তারানাথ তান্ত্রিক মেঝেতে বসে ধূপ জ্বালাচ্ছিলেন। ধূপের ধোঁয়া সোজা উপরে উঠছিল না, ঘুরে ঘুরে ছড়িয়ে পড়ছিল। মনে হচ্ছিল ঘরের কোণাগুলোতে ঢুকে কিছু খুঁজছে। অরুণ সেন চুপ করে বসেছিলেন। এই প্রথম তিনি এমন একজন মানুষের সামনে ভয় নিয়ে বসেছেন, যিনি নিজে ভয় পান না। তারানাথ ধীরে ধীরে কথা শুরু করলেন, তুমি যা দেখেছ সবটা চোখে দেখা জিনিস নয়। অরুণ সেন মাথা নাড়লেন। আমি জানি। তিনি বললেন, ও শুধু মারে না, ও আমাকে মনে করায়। তারানাথ চোখ তুললেন। ঠিক, তিনি শান্ত গলায় বললেন, কারণ আত্মা যখন বন্দী থাকে, শেষে শুধু রাগই হয় না, সে স্মৃতি ছড়ায়। অরুণ সেন কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তারানাথ হাত তুলে থামালেন। এখন কথা নয়, তিনি বললেন, আগে জানতে হবে ও কবে থেকে ডাকছে। অরুণ সেন চমকে উঠলেন। ডাকছে? তারানাথ মাথা নাড়লেন। হ্যাঁ, তুমি কলকাতায় আসার আগেই। তুমি শুধু তখন শুনতে পাওনি। এই কথায় অরুণ সেনের শরীর ঠান্ডা হয়ে গেল। তারানাথ উঠে আলমারির সামনে গেলেন, একটা পুরনো কাপড়ের থলি নামালেন। থলিটা খুলতেই ভেতর থেকে কয়েকটা জিনিস বেরোলো। একটা ভাঙা দাঁত, একটা শুকনো পাতা, এক টুকরো কালো সুতো। এই জিনিসগুলো দেখেই অরুণ সেনের বুক ধুকপুক করতে লাগলো। এই দাঁতটা, তারানাথ বললেন, বাঘের নয়। অরুণ সেন অবাক হয়ে তাকালেন। এটা মানুষের। ঘরে হঠাৎ ধূপের ধোঁয়া ঘন হয়ে গেল। তারানাথ বললেন,
অনেক বছর আগে এই জঙ্গলের কাছেই একটা সাধনা হয়েছিল, খুব ভুল সাধনা। তিনি মেঝেতে বসে পড়লেন। একজন কাপালিক, তারানাথ বললেন, সে দেবীকে ডাকতে চেয়েছিল, কিন্তু সে দেবীকে ডাকেনি। অরুণ সেনের গলা শুকিয়ে গেল। তাহলে কাকে? তারানাথ চোখ বন্ধ করলেন। যাকে ডাকা উচিত নয়। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। তারানাথ বলতে লাগলেন, সেই সাধনায় প্রথম বলি ছিল মানুষ, তারপর পশু, তারপর আবার মানুষ। শেষ বলিটা ছিল বাঘ, একটা কালো বাঘ। অরুণ সেন চেয়ারের হাতল চেপে ধরলেন। ওই বাঘটা মরেনি, তারানাথ বললেন। ওকে মরতে দেওয়া হয়নি। ওর চোয়াল ভেঙে গিয়েছিল, কিন্তু আত্মাটা টেনে রাখা হয়েছিল। অরুণ সেন ফিসফিস করে বললেন, এই জন্যই ভাঙা চোয়াল? তারানাথ মাথা নাড়লেন। হ্যাঁ, ওর যন্ত্রণা ওর পরিচয় হয়ে গেছে। হঠাৎ ঘরের বাইরে একটা শব্দ হলো, খস খস। অরুণ সেন লাফিয়ে উঠলেন। তারানাথ শান্তভাবে বললেন, ভয় পেও না, এখনো ঢুকতে পারবে না। কেন? কারণ ও জানে। তারানাথ বললেন, আমি ওকে চিনে ফেলেছি। এই কথাটা অরুণ সেনের কানে একদম ঠিক লাগল না। আপনি কি ওকে আগে থেকেই জানতেন? তারানাথ একটুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, আমি এই প্রথম এই জঙ্গলে যাচ্ছি না। অরুণ সেনের বুক কেঁপে উঠল। মানে? অনেক বছর আগে, তারানাথ ধীরে বললেন, এই জঙ্গলের ভেতর আমি একজনকে হারিয়েছিলাম। এই প্রথম তার কণ্ঠে একটা আলাদা সুর এলো, দুঃখ। সে মানুষটা ভালো ছিল, তারানাথ বললেন, কিন্তু ভুল পথে গিয়েছিল। সে কাপালিক? তারানাথ উত্তর দিলেন না। ঘরের আলো হঠাৎ তুলে উঠল। ধূপের আগুন এক মুহূর্তের জন্য নীল হয়ে গেল। তারানাথ উঠে দাঁড়ালেন। এখন শুনো, তিনি বললেন, এই কাজ শুধু ভূতের সঙ্গে নয়, এটা মানুষের লোভের সঙ্গে। বাঘটা শুধু হাতিয়ার, আসল শত্রু এখনো জঙ্গলে। অরুণ সেন জিজ্ঞেস করলেন, আমি কি বাঁচব? তারানাথ তার দিকে তাকালেন। এই দৃষ্টি খুব গভীর। বাঁচা বা না বাঁচা, তিনি বললেন, এই প্রশ্নটা আমরা ঠিক করতে পারি না, কিন্তু লড়া যায়। তারানাথ আবার বসে পড়লেন। ব্যাগ খুলে কিছু জিনিস সাজাতে লাগলেন। তাবিজ, লাল সুতো, ছাই, একটা ছোট ঘণ্টা। তিনি বললেন, জঙ্গলে যাওয়ার আগে তোমাকে কিছু নিয়ম মানতে হবে। কি নিয়ম? রাতে নাম ধরে ডাকলে পিছনে তাকাবে না। যদি গর্জন শোনো, দৌড়াবে না। আর যদি ও সামনে আসে, তারানাথ থামলেন, তখন বন্দুক তুলবে না যদি আমি না বলি। অরুণ সেন মাথা নাড়লেন।
এই নিয়মগুলো শুনতে অদ্ভুত, কিন্তু এই ঘরে বসে অদ্ভুতই স্বাভাবিক। হঠাৎ তারানাথ বললেন, আজ রাতে তুমি এখানেই থাকবে। অরুণ সেন অবাক হলেন। কেন? কারণ তারানাথ শান্ত গলায় বললেন, ও আজ আসবে। ঘরের বাতাস একটু ঠান্ডা হয়ে গেল। এখানে? হ্যাঁ, তারানাথ বললেন। ও দেখতে চায় আমি ঠিক কতটা মনে রেখেছি। অরুণ সেন কিছু বলার আগেই ঘরের বাইরে একটা ভারী নিঃশ্বাস শোনা গেল। হুশ। এই নিঃশ্বাসটা জঙ্গলের, কলকাতা নয়। তারানাথ চোখ বন্ধ করলেন। তিনি ফিসফিস করে বললেন, দেখলে, ও অপেক্ষা করতে শিখেছে। ধূপের ধোঁয়া হঠাৎ সোজা হয়ে উঠল। ঘরের চারদিক এক মুহূর্তের জন্য অন্ধকার লাগল। অরুণ সেন বুঝলেন, এই বাড়িটা এখনো শুধু বাড়ি নয়, এটা যুদ্ধের সীমারেখা। আর এই সীমারেখার একদিকে ভয়, অন্যদিকে তারানাথ তান্ত্রিক। পরদিন খুব ভোরে অরুণ সেন আর তারানাথ তান্ত্রিক ট্রেনে উঠলেন। ট্রেনটা কলকাতা ছেড়ে ধীরে ধীরে দূরের জঙ্গলের দিকে চলতে লাগল। শুরুর দিকে চারপাশে ছিল বাড়ি, রাস্তা আর লোকজন। তারপর ধীরে ধীরে শহর পিছনে পড়ে গেল। জানলার বাইরে দেখা গেল মাঠ, নদী আর ছোট ছোট গ্রাম। অরুণ সেন জানলার বাইরে তাকিয়েছিল। সবকিছু শান্ত লাগছিল, কিন্তু তার মনের ভেতর শান্তি ছিল না। মাঝে মাঝে ট্রেনের শব্দের ফাঁকে তার কানে যেন একটা গর্জন ভেসে আসছিল। সে চোখ বন্ধ করল। ঠিক তখনই তারানাথ তান্ত্রিক ধীরে বললেন, ভয় পেলে ওরা শক্তি পায়। অরুণ সেন চোখ খুলল। তারানাথ খুব শান্ত ছিলেন। তিনি হাতে মালা নিয়ে ধীরে ধীরে মন্ত্র জপ করছিলেন। ট্রেন এগোতে থাকল। দিন গড়িয়ে বিকেল হলো। আকাশ ধীরে ধীরে মেঘলা হয়ে উঠল। একটা স্টেশনে ট্রেন থামল। সেখানে নামা লোকদের মুখে অদ্ভুত ভয় দেখা গেল। কেউ জঙ্গলের দিকে তাকাচ্ছিল না। অরুণ সেন বুঝতে পারল, এই এলাকায় কিছু একটা খুব ভুল আছে। রাত নামার সময় ট্রেন আবার চলতে শুরু করল। বাইরে অন্ধকার, শুধু মাঝে মাঝে গাছের ছায়া দেখা যায়। হঠাৎ অরুণ সেনের মনে হলো, জানলার বাইরে কালো কিছু দৌড়ে গেল। সে চমকে উঠল, আবার তাকালো। কিছুই নেই। তারানাথ তখন চোখ বন্ধ করে বললেন, ও আমাদের দেখছে, কিন্তু এখনো কাছে আসতে পারবে না। এই কথা শুনে অরুণ সেনের গা শিউরে উঠল। রাত গভীর হতে লাগল। ট্রেন জঙ্গলের খুব কাছে চলে এসেছে। অরুণ সেন জানত, এই যাত্রা তাকে সেই অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে, যেখান থেকে আর পালানো যাবে না। কিন্তু এবার তার সামনে দাঁড়িয়ে আছে একজন, যিনি ভয়ের সামনে মাথা নত করেন না। ট্রেনের আলো দূরে মিলিয়ে যেতে লাগলো। জঙ্গল তাদের অপেক্ষা করছে। পরদিন সকালে ট্রেন থেকে নেমে অরুণ সেন আর তারানাথ তান্ত্রিক জঙ্গলের ধারে এক ছোট গ্রামে পৌঁছালেন। গ্রামটা খুব শান্ত, কিন্তু সেই শান্তির ভেতরে লুকিয়ে আছে ভয়। কয়েকটা কাঁচা বাড়ি,
মাটির রাস্তা, চারদিকে বড় বড় গাছ। লোকজন খুব কম দেখা যাচ্ছে। তারা গ্রামের এক বৃদ্ধের বাড়িতে উঠলেন। বৃদ্ধ লোকটা প্রথমে কথা বলতে চাইছিল না, কিন্তু তারানাথ ধীরে ধীরে তাকে বোঝালেন। তখন বৃদ্ধ বললেন, বাবু, এই জঙ্গলে অনেক দিন ধরেই অশুভ শক্তি আছে। গ্রামের লোকেরা ভয়ে রাতে বাইরে বেরোয় না, কারণ রাত হলেই কালো চিতা বাঘ দেখা যায়। তার মুখ বিকৃত, চোয়াল ভাঙা, রক্ত ঝরে পড়ে। কিন্তু এটুকুই সব নয়। গ্রামের পাশেই একটা পুরনো শ্মশান আছে। সেখানে কেউ যায় না। লোকেরা বলে সেখানে এক কাপালিক থাকে। এই কাপালিক খুব ভয়ঙ্কর। সে কালো পোশাক পরে, রাতে শ্মশানে আগুন জ্বালায়। সে মানুষের রক্ত দিয়ে দেবতাকে খুশি করতে চায়। গ্রামের লোকেরা বলল, এই কাপালিকই কালো চিতাবাঘের আত্মাকে বেঁধে রেখেছে। চিতাবাঘটা মরেছিল, কিন্তু তার আত্মা শান্তি পায়নি। কাপালিক এই আত্মাকে ধরে রেখে মানুষ মারাচ্ছে। অরুণ সেন এই কথা শুনে শিউরে উঠলেন। তার মনে পড়ল সেই ভাঙা চোয়াল, সেই রক্ত। তারানাথ চুপ করে সব শুনলেন। তার চোখ শক্ত হয়ে গেল। তিনি বললেন, যদি আত্মাকে মুক্ত না করা যায়, এই খুন থামবে না। গ্রামের লোকেরা কাপা গলায় বলল, বাবু, অনেক মানুষ মারা গেছে, আমরা আর পারছি না। তারানাথ উঠলেন। তিনি বললেন, আজ রাতেই আমি শ্মশানে যাব। এই কথা শুনে গ্রামের লোকেরা ভয়ে পিছিয়ে গেল, কারণ কেউ জানে শ্মশানে গেলে ফিরে আসা যায় না। অরুণ সেন জানতেন, আজ থেকে ভয়ের আসল লড়াই শুরু হবে। জঙ্গলের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। দূরে কোথাও একটা গর্জন শোনা গেল। কালো চিতাবাঘের ডাক। গ্রামের কথা শোনার পর তান্ত্রিক অরুণ সেনকে পাশে ডাকলেন। তিনি খুব শান্ত গলায় বললেন, এই কাজ বন্দুক ছাড়া হবে না, কিন্তু সাধারণ গুলি কাজে আসবে না। অরুণ সেন অবাক হয়ে তাকালো। তারানাথ বললেন, তোমার কাছে একটা গুলি দাও। অরুণ সেন নিজের ব্যাগ থেকে একটা গুলি বের করে দিল। তারানাথ সেটাকে হাতে নিলেন। তিনি চোখ বন্ধ করলেন। প্রথমে তিনি গুলিটাকে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিলেন। তারপর লাল ছাই আর হলুদ ধুলো মিশিয়ে গুলির গায়ে মাখালেন। এই ছাই আনা হয়েছে শ্মশান থেকে, এই ধুলো আনা হয়েছে মন্দির থেকে। তারপর তিনি গুলির চারপাশে লাল সুতো জড়ালেন। সুতো জড়াতে জড়াতে ধীরে ধীরে মন্ত্র পড়তে লাগলেন। মন্ত্রের শব্দ খুব সহজ, কিন্তু গভীর। মন্ত্র পড়ার সময় গুলিটা হালকা গরম হয়ে উঠল। অরুণ সেন সেটা দেখে একটু ভয় পেল। তারানাথ তখন বললেন, ভয় পেও না, এটা আগুন নয়, এটা মুক্তির শক্তি। শেষে তিনি গুলিটাকে দু হাতের মাঝে ধরে কপালে ছোঁয়ালেন। তারপর চোখ খুলে বললেন, এই গুলি এখন মুক্তিবান, এটা কাউকে মারবে না, শুধু বন্দি আত্মাকে মুক্ত করবে। তারানাথ গুলিটা অরুণ সেনের হাতে দিয়ে বললেন,
নিশানা ঠিক রাখতে হবে। ভুল করলে দ্বিতীয় সুযোগ থাকবে না। অরুণ সেন শক্ত করে গুলিটা ধরল। সে বুঝতে পারল এই গুলির ওপরেই সব কিছু নির্ভর করছে, আর এই মুক্তিবাণী পরের রাতে সব কিছু বদলে দেবে। সেদিন সন্ধ্যার পর জঙ্গলটা একেবারে বদলে গেল। আকাশ ধূসর, বাতাস ভারী, পাখিরা হঠাৎ চুপ করে গেল। অরুণ সেন আর তারানাথ তান্ত্রিক শ্মশানের পাশের ঘন জঙ্গলে ঢুকে পড়লেন। গাছের ডালগুলো কাটার মতো লম্বা, মাটিতে শুকনো পাতা, হাঁটলেই খসখস শব্দ। তারানাথ অরুণ সেনকে থামালেন। তিনি ধীরে ধীরে ব্যাগ খুললেন। একটা ছোট বাক্স থেকে একটি গুলি বের করলেন। গুলিটা সাধারণ নয়, তার গায়ে লাল ছাই, তাবিজের সুতো আর মন্ত্র লেখা। তারানাথ বললেন, এই গুলি যদি ওর শরীরে লাগে, আত্মা মুক্ত হবে। মারতে হবে না, শুধু ছুঁতে হবে। অরুণ সেন মাথা নাড়লেন। তার বুক ধুকপুক করছে, তবু তিনি বন্দুক ধরলেন। তারা দুজনে গাছের আড়ালে লুকোল। চারদিকে অন্ধকার ঘন হতে লাগল। হঠাৎ দূরে একটা গর্জন শোনা গেল। ঝোপ নড়ে উঠল। কালো চিতাবাঘটা ধীরে বেরিয়ে এলো। তার শরীর অদ্ভুত, যেন ধোঁয়া আর মাংস একসাথে। চোয়াল ভাঙা, সেখান থেকে রক্ত ঝরছে, চোখ দুটো জ্বলছে। অরুণ সেন নিশানা ধরলেন, হাত কাঁপছে। চিতাবাঘটা হঠাৎ তার দিকে তাকালো। সেই দৃষ্টি খুব ভয়ঙ্কর, যেন সে সব মনে রেখেছে। অরুণ সেন গুলি ছুড়লেন। গুলি ছুটল, কিন্তু ঠিক তখনই চিতাবাঘটা লাফিয়ে পাশ কাটিয়ে গেল। গুলি গাছের গায়ে লাগলো। সব শেষ। চিতাবাঘটা গর্জে উঠল। এক লাফে সে গাছের দিকে ছুটে এলো। অরুণ সেন পা পিছলে নিচে পড়ে গেল। মাটিতে পড়ে তার হাত থেকে বন্দুক ছিটকে গেল। চিতাবাঘটা ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল। তার নখগুলো আলোতে চকচক করছে। অরুণ সেন চোখ বন্ধ করে নিলেন। মনে হলো এবার আর বাঁচা নেই। ঠিক তখনই একটা বজ্রের মতো শব্দ হলো। তারানাথ তান্ত্রিক সামনে এসে দাঁড়ালেন। তিনি মাটিতে জোরে পা ঠুকলেন, মন্ত্র পড়তে শুরু করলেন। তার চারপাশে আগুনের মতো আলো উঠল। চিতাবাঘটা থমকে গেল। সে গর্জন করল, কিন্তু এবার পিছিয়ে গেল। তারানাথ বললেন, এখনো শেষ হয়নি। বাতাস আরো ঠান্ডা হয়ে গেল। শ্মশানের দিক থেকে ঢোলের মতো শব্দ ভেসে এলো। কেউ দেখছে, কেউ অপেক্ষা করছে। অরুণ সেন বুঝলেন, এই লড়াইটা শুধু চিতাবাঘের সঙ্গে নয়, এর পেছনে আরো বড় অন্ধকার লুকিয়ে আছে, আর সেই অন্ধকার এখন সামনে আসতে চলেছে। অরুণ সেন মাটিতে পড়েছিল। তার চোখের সামনে সব ঝাপসা, কিন্তু সে স্পষ্ট দেখতে পেল তারানাথ তান্ত্রিক একা দাঁড়িয়ে আছেন সেই কালো চিতাবাঘের সামনে। চিতাবাঘটা আর সাধারণ প্রাণী নয়। তার শরীরের অর্ধেক ধোঁয়ার মতো, অর্ধেক মাংস। ভাঙা চোয়াল থেকে রক্ত ঝরছে। তার নিঃশ্বাসে
গরম বাতাস বেরোচ্ছে। সে গর্জন করল। গর্জনে গাছের পাতা ঝরে পড়ল, মাটি কেঁপে উঠল। তারানাথ একদম ভয় পেলেন না। তিনি চোখ বন্ধ করলেন, দু হাত জোড় করলেন। তার ঠোঁট নড়ছে। মন্ত্র। হঠাৎ তিনি গলায় ঝোলানো রুদ্রাক্ষের মালা খুলে নিলেন। মালাটা দুই হাতে ধরে ঘোরাতে লাগলেন, প্রথমে ধীরে, তারপর আরো দ্রুত। মালাটা বাতাসে ঘুরতে ঘুরতে আগুনের চক্রের মতো হয়ে গেল। লাল আর সোনালি আলো ছড়িয়ে পড়ল চারদিকে। চিতাবাঘটা হঠাৎ পিছিয়ে গেল। সে চিৎকার করল। এই চিৎকারে রাগ ছিল না, ছিল যন্ত্রণা। সে আবার ঝাঁপিয়ে পড়তে চাইল, কিন্তু আগুনের চক্রের ভেতরে ঢুকতেই তার শরীর পুড়তে লাগল। ধোঁয়া উঠল, কালো ধোঁয়া। তারানাথ জোরে মন্ত্র পড়লেন। এই মন্ত্রে আগুন আরো উঁচু হল। হঠাৎ চিতাবাঘের শরীর কেঁপে উঠল। তার ভেতর থেকে একটা আলাদা ছায়া বেরিয়ে এলো। ওটাই তার আত্মা। আত্মাটা আর হিংস্র নয়। তার চোখে জল, তার মুখে কষ্ট। সে ধীরে ধীরে চিতাবাঘের শরীর ছেড়ে বেরিয়ে এলো। শরীরটা সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল। আত্মাটা আগুনের চক্রের ভেতরে দাঁড়িয়ে রইল। তারানাথ ধীরে বললেন, এবার তুই মুক্ত। মন্ত্র শেষ হতেই আগুন নিভে গেল। আত্মাটা হালকা আলো হয়ে আকাশের দিকে উঠে গেল। জঙ্গল হঠাৎ শান্ত হয়ে গেল। পাখিরা ডাকতে শুরু করল। বাতাস হালকা হল। অরুণ সেন ধীরে উঠে বসল। সে বেঁচে আছে। কিন্তু হঠাৎ শ্মশানের দিক থেকে একটা কর্কশ হাসি ভেসে এলো। তারানাথ বুঝে গেলেন, এখনো সব শেষ হয়নি। এই আত্মাকে ব্যবহার করা মানুষটা এখন সামনে আসতে চলেছে। অন্ধকার থেকে কাপালিক বেরিয়ে আসছে। অমাবস্যার রাত নেমে আসতেই জঙ্গলটা যেন নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিল। আকাশে একটাও তারা নেই, চাঁদ নেই। চারদিক অন্ধকারে ডুবে আছে। শ্মশানের দিক থেকে ধোঁয়ার মতো কুয়াশা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। শুকনো পাতার ওপর দিয়ে হাওয়া বয়ে গেলে এমন শব্দ হচ্ছে যেন কেউ হেঁটে যাচ্ছে। অরুণ সেন গাছের সঙ্গে বাঁধা। তার হাত পা নড়ছে না। চোখে ভয়, মুখে ঘাম। সামনে আগুন জ্বলছে। আগুনের আলো সে দেখতে পাচ্ছে একজন লম্বা মানুষ ধীরে ধীরে সামনে আসছে। এই মানুষটাই সেই কাপালিক। তার চুল জটা বাঁধা, গায়ে কালো কাপড়, বুকের ওপর হাড়ের মালা, হাতে লম্বা ছুরি যার ধার কালো। চোখ দুটো জ্বলছে, কিন্তু আগুনের মতো নয়, ওগুলো ঠান্ডা, নিষ্ঠুর। সে হাঁটছে খুব ধীরে। প্রতিটি পা ফেলার সঙ্গে সঙ্গে আগুনের শিখা কেঁপে উঠছে। কাপালিক হাসছে। সেই হাসিতে কোনো আনন্দ নেই, শুধু লোভ। সে অরুণ সেনের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে কিছু বলতে শুরু করল। তার কণ্ঠস্বর যেন মাটির নিচ থেকে উঠে আসছে। সে বলল, আজ এই জঙ্গলে বড় কাজ হবে।
আজ দেবতা খুশি হবে। আজ সে অমর হওয়ার পথে এক ধাপ এগোবে। কালো চিতাবাঘের আত্মা মুক্ত হয়েছে ঠিকই, কিন্তু তাতে তার ক্ষতি হয়নি, কারণ তার আসল বলি এখন সামনে বাধা। ঠিক তখনই জঙ্গলের অন্য দিক থেকে ধীরে ধীরে এগিয়ে এলেন তারানাথ তান্ত্রিক। তার পায়ের শব্দ খুব হালকা, কিন্তু সেই শব্দে বাতাস থেমে গেল। তারানাথের মুখ শান্ত, চোখে ভয় নেই। তিনি ধীরে আগুনের বৃত্তের সামনে দাঁড়ালেন। কাপালিক তার দিকে তাকালো। দুজনের চোখে চোখ পড়ল। এই চোখের লড়াইয়ে যেন পুরো জঙ্গল কেঁপে উঠল। তারানাথ এক পা সামনে এগোলেন। মাটিতে পা রাখতেই শুকনো পাতা আগুনের মতো জ্বলে উঠল। তিনি গলা থেকে রুদ্রাক্ষের মালা বের করলেন। এক হাতে মালা, অন্য হাতে ছাই। তিনি মাটিতে ছাই ছড়িয়ে একটা বৃত্ত আঁকলেন। সেই বৃত্তের ভেতরে দাঁড়ালেন। কাপালিক হেসে উঠল। সে বলল, এই বৃত্ত তার কোনো কাজের না। সে বহু তান্ত্রিককে মেরেছে, বহু সাধুকে শেষ করেছে। আজ তারানাথও আলাদা হবে না। এই কথা বলেই কাপালিক ছুরিটা আকাশের দিকে তুলল। সে ভয়ঙ্কর মন্ত্র পড়তে শুরু করল। মন্ত্রের শব্দের সঙ্গে সঙ্গে আগুন লম্বা হয়ে উঠল। অরুণ সেন চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। তার শরীর শক্ত হয়ে গেল। তারানাথ তখন চোখ বন্ধ করলেন। তিনি খুব ধীরে মন্ত্র পড়তে শুরু করলেন। তার কণ্ঠ খুব শান্ত, কিন্তু সেই কণ্ঠে শক্তি আছে। বাতাস তুলতে লাগলো। গাছের ডাল নড়ে উঠল। শ্মশানের ধোঁয়া পিছিয়ে যেতে লাগলো। কাপালিক হঠাৎ ছুটে এলো। সে আগুন পেরিয়ে তারানাথের দিকে ঝাঁপিয়ে পড়ল। ছুরির ধার আলোতে চকচক করছে। তারানাথ এক পাশ দিয়ে সরে গেলেন। ছুরিটা মাটিতে পড়ে আগুন ছিটকে উঠল। তারানাথ রুদ্রাক্ষমালা ঘোরালেন। মালাটা আগুনের চক্রের মতো ঘুরতে লাগল। কাপালিক পিছিয়ে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে সে আবার মন্ত্র পড়ে আঘাত করল। হঠাৎ চারদিক অন্ধকার হয়ে গেল। আগুন নিভে গেল। শুধু শ্মশানের দিক থেকে নীল আলো জ্বলছে। সেই আলোয় কাপালিকের মুখ আরো ভয়ঙ্কর লাগছে। সে হঠাৎ মাটিতে হাত ঠুকল। মাটি ফেটে কালো ধোঁয়া উঠল। সেই ধোঁয়া সাপের মতো তারানাথের দিকে ছুটে এলো। তারানাথ মন্ত্র পড়ে ধোঁয়াটা থামানোর চেষ্টা করলেন, কিন্তু ধোঁয়াটা খুব শক্তিশালী। সেটা তার পায়ে জড়িয়ে ধরল। ধীরে ধীরে উপরে উঠতে লাগলো। তারানাথের মুখে প্রথমবারের মতো কষ্ট দেখা গেল। তিনি পেছনে এক পা সরলেন। কাপালিক হাসল। সে বুঝে গেছে এই লড়াই সহজ নয়, কিন্তু সে জিততে পারে। ধোঁয়াটা এখন তারানাথের বুক পর্যন্ত উঠে এসেছে। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তিনি মাটিতে এক হাঁটু কেড়ে বসলেন। রুদ্রাক্ষমালা হাত থেকে পড়ে গেল। অরুণ সেন দূর থেকে এই দৃশ্য দেখে কাঁদতে লাগল। সে চিৎকার করতে চাইল, কিন্তু পারল না। কাপালিক ধীরে ধীরে কাছে এলো। ছুরি তুলে ধরল।
সে বলল, এবার শেষ। দেবতা আজ খুব খুশি হবে। সে ছুরিটা উপরে তুলল। ঠিক সেই মুহূর্তে তারানাথ চোখ খুললেন। তার চোখে এখন আর শুধু শান্তি নেই, ওখানে আছে আগুন। তিনি কাঁপা গলায় কিন্তু দৃঢ় স্বরে বললেন, মাধুসুন্দরী দেবী। তার কণ্ঠস্বর অন্ধকার ভেদ করে আকাশে উঠে গেল। ঠিক তখনই আকাশের মেঘ গর্জে উঠল। বাতাস হঠাৎ ঘুরে গেল। আগুন আবার জ্বলে উঠল। কাপালিক থমকে গেল। কিন্তু তারানাথ তখনও মাটিতে হাঁটু গেড়ে। ধোঁয়া এখনো তার শরীর জড়িয়ে আছে। তিনি রক্তমাখা মুখে আকাশের দিকে তাকিয়ে আবার বললেন, মা, আমাকে শক্তি দিন। এই অবস্থাতেই এই সেকশন শেষ হয়। অমাবস্যার অন্ধকারে তারানাথ তান্ত্রিক মৃত্যুর একদম সামনে দাঁড়িয়ে আছেন, আর আকাশে কিছু একটা নেমে আসছে। আকাশ হঠাৎ গর্জে উঠল। কালো মেঘ এক জায়গায় ঘুরতে লাগলো। বাতাস এত জোরে বইল যে গাছের ডাল ভেঙে পড়তে লাগলো। অমাবস্যার অন্ধকারের মাঝখানে যেন অন্য এক আলো জন্ম নিচ্ছে। তারানাথ তান্ত্রিক তখনও মাটিতে হাঁটু গেড়ে বসে। কালো ধোঁয়া তার বুক পর্যন্ত জড়িয়ে আছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, চোখ ঝাপসা। কাপালিক হাসছে। সে ভেবেছে এই লড়াই শেষ। সে ছুঁছে ছুরি তুলে এগিয়ে আসছে। ঠিক তখনই তারানাথের কানের কাছে একটা শব্দ এলো। কোনো মানুষের কণ্ঠ নয়, কিন্তু খুব চেনা, মায়ের মতো। হঠাৎ তারানাথের শরীর গরম হয়ে উঠল। ধোঁয়াটা নিজে থেকেই আলগা হতে লাগলো। মাটি কেঁপে উঠল। তারানাথ চোখ বন্ধ করে শেষবারের মতো বললেন, মা, আমি তোমার পথ ছাড়িনি। এক মুহূর্তে চারদিক আলোয় ভরে গেল। এই আলো আগুনের মতো নয়, চাঁদের মতো নয়। এই আলো শান্ত। তারানাথ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার মুখে আর ক্লান্তি নেই, চোখে ভয় নেই। কাপালিক এক পা পিছিয়ে গেল। সে বুঝে গেল কিছু একটা বদলে গেছে। তারানাথ মাটিতে পড়ে থাকা রুদ্রাক্ষমালা তুলে নিলেন। মালাটা তার হাতে ঘুরতে লাগলো। এবার আগুন নয়, আলো। আলো ঘুরতে ঘুরতে চক্র হয়ে গেল। এই চক্র এত উজ্জ্বল যে কাপালিক চোখ ঢাকতে বাধ্য হল। সে রেগে গিয়ে মন্ত্র পড়তে শুরু করল। চারদিক থেকে কঙ্কালের মতো ছায়া বেরিয়ে এলো। এই ছায়াগুলো চিৎকার করছে, কাঁদছে। তারানাথ শান্ত গলায় বললেন, এরা তোমার শক্তি নয়, এরা বন্দী। তিনি এক পা সামনে এগোলেন। আলোচক্র ছায়াগুলোর ওপর পড়তেই ছায়াগুলো গলে যেতে লাগলো। কাপালিক চেঁচিয়ে উঠল। সে ছুরি ছুঁড়ে মারল। তারানাথ হাত তুললেন। ছুরিটা মাঝ আকাশেই থেমে গেল। তারপর আলোয় পুড়ে ছাই হয়ে গেল। এটাই কাপালিকের শেষ আশা ছিল। সে পালাতে চাইল, কিন্তু পারল না। তারানাথ মাটিতে শক্ত করে পা রেখে শেষ মন্ত্র পড়লেন। এই মন্ত্র খুব সহজ, কিন্তু খুব শক্ত।
আলো চারদিকে ছড়িয়ে পড়ল। শ্মশান, জঙ্গল, আকাশ সব এক হয়ে গেল। কাপালিক হাঁটু কেড়ে পড়ে গেল। তার মুখে আর রাগ নেই, শুধু ভয়। তার শরীর ধীরে ধীরে কালো ধোঁয়ায় বদলে গেল। ধোঁয়াটা বাতাসে মিশে গেল। সব শেষ। আগুন নিভে গেল। অমাবস্যার রাত শান্ত হয়ে গেল। অরুণ সেন মাটিতে পড়েছিল। তারানাথ তার কাছে গিয়ে তাকে খুলে দিলেন। অরুণ কেঁদে ফেলল। এই কান্না ভয়ের নয়, বাঁচার কান্না। ভোরের আলো জঙ্গলে পড়ল। পাখিরা ডাকল। গ্রামের মানুষ আসতে শুরু করল। সবাই জানল ভয় শেষ। কয়েকদিন পর তারানাথ আর অরুণ কলকাতার ট্রেনে উঠলেন। জঙ্গল পিছনে পড়ে রইল। অরুণ জানে এই গল্প সে কোনোদিন ভুলবে না। আর তারানাথ তান্ত্রিক আগের মতোই চুপচাপ নিজের পথে চলে গেলেন। কারণ যেখানে অন্ধকার জন্মায় সেখানে আলো পাঠানোই তার কাজ।